নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য যে ডেসক্রিপটিভ ম্যাথের সিরিজটি শুরু করেছিলাম তার প্র্যাকটিস সেট 9 নিয়ে এসেছি। এই সমস্ত ডেসক্রিপটিভ অঙ্কগুলো পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষার স্কিমে থাকে, যেগুলোর প্রত্যেকটার মান হয় 5 নম্বর করে। তোমরা ইতিমধ্যেই দেখেছো আমাদের চ্যানেলে এর আগেও আরও অনেক প্র্যাকটিস সেট আপলোড হয়েছে, তোমরা সেগুলো অবশ্যই গিয়ে দেখে নিও। আশা করি তোমাদের মেন্স পরীক্ষার ম্যাথের জন্য যথেষ্ট সেগুলো উপযোগী হবে। ইতিমধ্যে তোমাদের পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে, তো সেই 31 আগস্ট সেই ডেটের কথা মাথায় রেখে তোমরা কিন্তু ধীরে ধীরে প্রিপারেশন নাও। অনেক ক্যালকুলেশন করে অনেক ম্যানেজমেন্টের মাধ্যমে কিন্তু আস্তে আস্তে তোমাদের ওই কাঙ্ক্ষিত দিনের দিকে তোমরা এগিয়ে যাও। আশা করি তোমরা সফল হবে এই কামনা করছি। এবং এই তোমাদের প্রস্তুতির জন্য যা কিছু সাহায্যের প্রয়োজন বা যদি কিছু সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা জানাবে। এবং ইতিমধ্যে অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হচ্ছে, তোমরা সেগুলো দেখে নিও। আশা করি তোমরা সমস্ত সাবজেক্ট থেকে উপকার পাবে। তাহলে দেখো, আমরা আমাদের যে প্রথম অঙ্ক আজকে সেটা শুরু করি। ইন অ্যান এক্সামিনেশন 48% স্টুডেন্টস পাসড ইন সায়েন্স হোয়াইল 56% ফেলড ইন ম্যাথামেটিক্স। ঠিক আছে, 48% পাসড ইন সায়েন্স অ্যান্ড 56% স্টুডেন্টস ফেলড ইন ম্যাথামেটিক্স, অর্থাৎ 48% ছাত্র বিজ্ঞান বিষয়ে পাস করেছে, 56% গণিত অকৃতকার্য হয়েছে এবং 32% স্টুডেন্টস ফেলড ইন বোথ দ্য সাবজেক্টস। ঠিক আছে, এই বোথ কথাটা খেয়াল করবে। ঠিক আছে, উভয় সাবজেক্টে কি হয়েছে, ফেল করেছে। তাহলে আমরা সব ক্ষেত্রেই এই ফেলটাকেই বের করব। ঠিক আছে, বোথ যেটা বলবে সেটাকেই আমরা বেশি জোর দেব। এবার শেষে কি বলেছে যে পার্সেন্টেজ অফ স্টুডেন্টস পাসড ইন বোথ দ্য সাবজেক্ট, উভয় সাবজেক্টে পাস করেছে এরকম স্টুডেন্টের পার্সেন্টেজ কত। ঠিক আছে, তাহলে দেখো আমরা ধরি মোট ছাত্র সমান কতজন, না 100 জন। ঠিক আছে, তো এটা হচ্ছে ধরে নিচ্ছি মোট ছাত্র 100 জন। বিজ্ঞান বিভাগে পাস করে কতজন, 48% বলেছে না। আটচল্লিশ জন, যেহেতু 100 জন ধরেছি তাই 48%কে 48 জন লেখা যেতে পারে। ঠিক আছে, বিজ্ঞান বিভাগে পাস করে 48 জন, ফেল করে কতজন, 100 মাইনাস 48 সমান হচ্ছে কত, না 52 জন। ওকে, এবার দেখো 56% স্টুডেন্টস ফেলড ইন ম্যাথামেটিক্স। গণিতে ফেল করে কতজন, বলে দেওয়া আছে 56 জন। ঠিক আছে, আর কি বলেছে, উভয় বিষয়ে ফেল করে। উভয় বিষয়ে ফেল করে কতজন, দেখো কোশ্চেনে বলা আছে 32 জন। ঠিক আছে, তোমরা যখন সেট পড়েছো তখন দেখেছো যে ধরো এ একটা সেট আর বি একটা সেট, ধরো এ আর বি। ঠিক আছে, তাহলে এই যে মাঝের সেকশন এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি বলা হয়। ঠিক আছে, ইন্টারসেকশন কথাটার মানে হচ্ছে বাদ। ঠিক আছে, ইউনিয়ন মানে হচ্ছে যোগ, ইন্টারসেকশনকে বিয়োগ হিসেবে অনেক সময় চিহ্নিত করা হয়। তাহলে যখন আমরা বের করব যে মোট ফেল করেছে বা তখন কথা বের করব, দেখো তখন এই প্রথম বিষয়ে যা ফেল করেছে যোগ দ্বিতীয় বিষয়ে যা ফেল করেছে মাইনাস উভয় বিষয়ে যা ফেল করেছে। ঠিক আছে, অর্থাৎ এই দেখো এর এই পোর্শনটা যতটা আছে সেই পোর্শনেও ফেল করা অংশ আছে, আবার বি এরও এই পোর্শনে যা আছে ফেল করা অংশ আছে। তাহলে যদি মোট ফেল অংশ বের করতে চাই তাহলে এই যে যেগুলো ওভারল্যাপ হয়ে গেছে সেই অংশটা বাদ দিয়ে দিলেই কিন্তু আমরা মোট ফেলটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো কত, 6 আর 2 8, 5 আর 5 10 মাইনাস 32 সমান কত হবে, 6 76 জন মোট ফেল করেছে, 76 জন। ঠিক আছে, কিন্তু এখানে তোমাকে প্রশ্নে কি চেয়েছে, কত শতাংশ ছাত্র উভয় বিষয় উত্তীর্ণ হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো
মোট পাস করেছে বের করি, কতজন হবে? মোট ফেল করেছে 76 জন, মোট পাস করেছে তাহলে কত? 100 মাইনাস 76, তাহলে 24 জন। বুঝতে পেরেছো? তাহলে কত শতাংশ ছাত্র উভয় বিষয়ে উত্তীর্ণ হয়েছে না? অতএব 24% ছাত্র উভয় বিষয়েই উত্তীর্ণ হয়েছে। ঠিক আছে, 24% ছাত্র উভয় বিষয়ই উত্তীর্ণ হয়েছে। নেক্সট অঙ্কে আমরা চলে যাই। দেখো, if an amount of rupees 80 becomes 96 in 2 years in a bank account which gives simple annual interest, then an amount of 62,000 will become after 5 years. অর্থাৎ যদি কোনো টাকা 2 বছরে 80 টাকা 96 টাকা হয়ে যায় কোনো একটা পরিমাণ, এবং সিম্পল ইন্টারেস্টে হয়ে যায় যদি, তাহলে 62,000 টাকা 5 বছরে কত টাকা হবে? ঠিক আছে, তাহলে দেখো 80 টাকা 2 বছরে 96 টাকা হয়ে যায়, ধরি হয়ে যায়। অতএব সুদ, তার মানে 96 তো সুদে আসলে, তাহলে সুদ কত? 96 মাইনাস 80 সমান হচ্ছে 16 টাকা। ঠিক আছে, ধরি সুদের হার আর, ঠিক আছে, সুদের হার হচ্ছে R%। সুদের হার সমান হচ্ছে R%। অতএব শর্তে 16 সমান হচ্ছে কত লিখতে পারি? পি দেখো 80 টাকা, আর আর টি হচ্ছে 2 বছর বাই 100, এটা লেখা যায়। বা আর সমান, দেখো এখানে 4 20 80, 4 25 100, 4 4 16, 2 2 4। ঠিক আছে, আচ্ছা এটা ভুল হলো, 20 4 80, 20 5 100 হবে, এটা 5। ঠিক আছে, তাহলে 20 5 100, তাহলে আর সমান হয়ে যাবে কত? 5%। ওকে, তাহলে আর হয়ে গেল 5%। ধরো 20 4 80, 20 5 100, 4 4 16, ধরো একটু ভুল হলো, 20 4 80, 20 5 100, 4 4 16, 2 2 4, তাহলে 5 2 10 হবে, আর হচ্ছে 10%। ঠিক আছে, এবার আমাদের খেয়াল করতে হবে 62,000 টাকা 5 বছরে কত টাকা হবে। অতএব সুদের হার সমান হচ্ছে 10%। ঠিক আছে, বা বাৎসরিক সুদের হার এরকমও লিখতে পারো, বাৎসরিক সুদের হার হচ্ছে 10%। নেক্সট, 62,500 টাকা এখন 62,500 টাকা আসল হলে 10% সুদের হারে 5 বছর, আচ্ছা 62,500 ছিল, 62,000 টাকা ছিল। ঠিক আছে, 62,000 টাকা আসল হলে 10% সুদের হারে 5 বছর পর সুদ হবে কত? হবে সুদ, দেখো 62,000 ইন্টু 10 ইন্টু 5 বাই 100, 0 0 কেটে গেল,
দুটো শূন্য, এক 10-এর একটা শূন্য আর এক শূন্য বসে গেল। 5 2 10-এর শূন্য হাতে থেকে 1, 5 6 30-এর 1 31, 31,000 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে সুদ, 5 বছর পর সুদ। আর সুদে আসলে মোট কত টাকা হবে সেটাই তো চেয়েছে। অতএব সুদে আসলে মোট টাকা সমান কত? 62,000 প্লাস 31,000 সমান হচ্ছে কত? 93,000, এত হচ্ছে টাকা। ঠিক আছে, এটা হচ্ছে সুদে আসলে মোট টাকা হবে 62,000 টাকা, সুদে আসলে 93,000 টাকা হবে 5 বছর পরে। নেক্সট অঙ্ক দেখো, দ্য কস্ট প্রাইস অফ 36 আর্টিকেলস is the same as the selling price of n articles. If the profit is 20%, then the value of n is। ঠিক আছে, মনে করি একটি জিনিসের ক্রয় মূল্য সমান কত? না x টাকা। অতএব 36টি জিনিসের ক্রয় মূল্য কত? না 36x, এত টাকা। ঠিক আছে, 36x টাকা। এবার দেখো এই ক্রয় মূল্যটা কি বলছে? সেলিং প্রাইস অফ এন আর্টিকেল। ঠিক আছে, অতএব এনটি জিনিসের বিক্রয় মূল্য সমান হচ্ছে 36x টাকা। এটা হচ্ছে প্রশ্ন অনুযায়ী। এনটি জিনিসের বিক্রয় মূল্য যা 36টি জিনিসের ক্রয় মূল্যও তাই, তাই এটা লিখতে পারবো এনটি জিনিসের বিক্রয় মূল্য সমান 36x টাকা। এখন দেখো প্রফিট কি বলেছে? 120%। অতএব 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 লিখবো না, এখন লিখি। ঠিক আছে, এখন 20% লাভে এনটি জিনিসের ক্রয় মূল্য সমান 36x ইন্টু 100/120। ঠিক আছে, এটা একবারে করলাম। এটাকে তোমরা এইভাবে করতে পারো আর একটা ধাপ লিখে, অর্থাৎ এইখানে তোমরা লিখে দিতে পারো যদি মনে হয় যে এটা স্টেপ জাম্প হচ্ছে, তখন লিখবে 120% লাভ হয়েছে, তারপরে লিখবে 120 টাকা যখন বিক্রয় মূল্য, ক্রয় মূল্য তখন 100 টাকা। একটা জিনিস 1 টাকা যখন বিক্রয় মূল্য, তখন ক্রয় মূল্য 100/120 টাকা। যখন 36x টাকা বিক্রয় মূল্য, কারণ দেখো এনটি জিনিসের বিক্রয় মূল্য 36x এখানে লিখেছি, ভালো করে বুঝে নাও। ঠিক আছে, এনটি জিনিসের বিক্রয় মূল্য এখানে বুঝেছি, এখন এনটি জিনিসের ক্রয় মূল্যটা জানতে চাইছি, তাই এটা একবারে শর্টকাটে করে দিলাম। তোমরা এটাকে যদি মনে হয় স্টেপ জাম্প হচ্ছে, বুঝতে পারছো না, অবশ্যই এটা লিখবে 120 টাকা যখন বিক্রয় মূল্য তখন ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা যখন বিক্রয় মূল্য তখন ক্রয় মূল্য 100/120 টাকা, 36x টাকা যখন বিক্রয় মূল্য তখন ক্রয় মূল্য হচ্ছে কত? না 100/120 ইন্টু 36x, এটা এখানে লিখেছি। ঠিক আছে, তাহলে দেখো 20 5 100, 20 6 120, 6 6 36, তাহলে 6 5 30x টাকা। এটা হচ্ছে 20% লাভে এনটি জিনিসের ক্রয় মূল্য। ঠিক আছে, নেক্সট পেজে চলে যাই। তাহলে দেখো এনটি জিনিসের ক্রয় মূল্য সমান কত দেখলাম? 30x। একটি জিনিসের ক্রয় মূল্য কত? 30x/n। আর আমরা প্রথমে কি ধরেছিলাম? প্রথমে ধরেছিলাম মনে করি
একটি জিনিসের ক্রয় মূল্য হচ্ছে এক্স, তাহলে শর্তে কি লিখতে পারি, এক্স সমান 30x/n, কারণ আমরা প্রথমে ধরেছিলাম সেটাই, যে একটি জিনিসের ক্রয় মূল্য হচ্ছে এক্স, তাহলে এক্স সমান 3x/n এটা ধরতে পারি। অতএব দেখো এক্স এক্স এখানে কেটে যাবে, অতএব এন সমান হচ্ছে 30। ঠিক আছে, পেয়ে গেলাম। তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর। এন এর ভ্যালু চেয়েছে, সেটা হয়ে গেল 30। দেখো নেক্সট অঙ্কে আমরা যাই। আরব owns a watch worth ₹10,000. He sells it to Bhavin at a profit of 15%. After some days, Bhavin sells it back to Arab at 15% loss. Find the percentage profit or loss faced by Arab. অর্থাৎ আরব একটি ঘড়ি 10,000 টাকায় ক্রয় করেছে, বা 10,000 টাকার একটি ঘড়ি আছে, সে এটি ভাবিনকে 15% লাভে বিক্রি করে। কয়েকদিন পর ভাবিন এটি আরবকে 15% ক্ষতিতে বিক্রি করে। আরবের মোট কত শতাংশ লাভ বা ক্ষতি হয়েছে? তাহলে দেখো, আরবের কাছে থাকা ঘড়িটির মূল্য সমান কত টাকা? না 100 টাকা। 100 টাকা না, 10,000 টাকা। টাকা, ঠিক আছে। সেটা ভাবিনকে বিক্রি করছে 15% লাভে। তাহলে 15% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য সমান কত? না 10,000 ইন্টু, দেখো এটা হচ্ছে 115/100। ঠিক আছে, 115/100। এটা 115 কেন করলাম? দেখো এটা একবারে করে দিলাম, যে যখন 100 টাকা ক্রয় মূল্য, তখন 15% লাভ হলে বিক্রয় মূল্য হয় 115 টাকা। 1 টাকা হলে হয় 115/100 টাকা। এবং আমার কত টাকা ক্রয় মূল্য এখানে আছে? 10,000 টাকা। তাহলে 10,000 টাকা যখন আমার ক্রয় মূল্য, তখন আমি কি করব, এই 115/100 ইন্টু 10,000 করবো। ঠিক আছে, সেটা কি একবারে করে দিলাম। ঠিক আছে, আমরা বিক্রয় মূল্যটা বের করতে চাইছি। তাহলে দেখো 0 0 কেটে গেল, তাহলে 11,500 টাকা এটা হচ্ছে বিক্রয় মূল্য, যেটা ভাবিন যেটা কিনেছে। অর্থাৎ এটা হচ্ছে কি না, ভাবিনের ক্রয় মূল্য। ঠিক আছে, এটা হচ্ছে ভাবিনের ক্রয় মূল্য, আর আরবের বিক্রয় মূল্য। এবার কি বলছে, কিছুদিন পরে ভাবিন এটা আবার 15% ক্ষতিতে বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে নেক্সট পেজে চলে যায়। দেখো ভাবিন 15% ক্ষতিতে বিক্রি করলে তখন বিক্রয় মূল্য কত হবে? দেখো ক্রয় মূল্য কত ছিল এক্ষেত্রে? 11,500 টাকা। 15% ক্ষতিতে, তাহলে সেম ওইভাবেই করব। হুম, 15% ক্ষতিতে। এবার তো আমরা ক্রয় মূল্যটা বের করছি, 15% ক্ষতিতে। আচ্ছা, বিক্রয় মূল্যটাই বের করব, তখন এই ক্ষতি হচ্ছে বলে 85 টাকা বিক্রয় মূল্য হচ্ছে। তাহলে দেখো 5 17 85, 5 20 100, 0 0 কেটে গেল, 2 5 10, 2 7 14, 2 5 10, 5 17 85, 5 হাতে থাকে 8, 17 7 119, আর 8 127, 7 হাতে থাকে 12, 17 5 85 আর 12 97, অর্থাৎ 9775 টাকা এটা হচ্ছে ভাবিনের বিক্রয় মূল্য। এই 9775 টাকা এটা কি আরবের টাকা ক্রয় মূল্যে আরব আবার এটা কিনে নিয়েছে।
কিনে নিয়েছে। ঠিক আছে, অতএব আরবের লাভ কত না, সে 11,500 টাকায় প্রথমে ঘড়িটি বিক্রি করেছিল, আবার 9,775 টাকা দিয়ে কিনে নিল। তাহলে এই যে মাঝের অংশটা এটাই হচ্ছে তার লাভ। সেটা কত হবে দেখো, 5 7 1 8 2 7 1 8 করে 11 7 আর 1 8 15 7 9 1 10 11 1 1725 টাকা। এটা হচ্ছে আরবের লাভ। এখন পার্সেন্টেজ লাভ কত সেটা না, 1725 বাই প্রথমে কত ক্রয় মূল্য ছিল 10,000 টাকা ইন্টু 100, তাহলে 0 কেটে গেল, সমান কত হবে দেখো 17.25%। ঠিক আছে, অতএব শতকরা লাভ সমান 17.25 টাকা হয়ে গেল। নেক্সট অঙ্কে আমরা চলে যাই। দেখো, a sum becomes 1.96 times of itself in 2 years when invested at compound interest. What is the annual rate of interest? ঠিক আছে, দেখো এই ক্ষেত্রেও লিখব, মনে করি p টাকা 2 বছরে r% সুদের হারে বা চক্রবৃদ্ধি সুদের হারে, এটা লিখতে পারো, চক্রবৃদ্ধি সুদের হারে 1.96 গুণ হয়েছে। ঠিক আছে, তাহলে এটাকে শর্তে কি লেখা যায়, 1.96p সমান p ইন্টু 1 প্লাস r বাই 100, আর টি এর জায়গায় 2 লিখব, বা 1 প্লাস r বাই 100 স্কোয়ার সমান, দেখো এখানে পি পি কেটে যাবে, আর 1.96টাকে এই পয়েন্টটাকে নিচে নামাবো, তাহলে 1 প্লাস r বাই 100, এটাকে যদি রুট করি 196/100, বা 1 প্লাস r বাই 100 সমান হচ্ছে কত না, 14 14 196, তোমরা জানো 14 স্কোয়ার, এটা হয়ে যাবে 10, বা r সমান 14/10 মাইনাস 1 সমান হচ্ছে 4/10। ওকে, r বাই 100 সমান, অতএব r সমান 4/10 ইন্টু 100 সমান কত না 40%। ঠিক আছে, তাহলে বার্ষিক সুদের হার কত তোমরা লিখে দেবে 40%। নেক্সট অঙ্কে আমরা যাই। দেখো, 7 years ago the ages of A and B in the ratio 4:5, and 7 years hence their ages will be in the ratio of 5:6. What will be the ratio of their ages 5 years from now? অর্থাৎ 7 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 4:5, 7 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:6, এখন থেকে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে, এটা জানতে চেয়েছে। তাহলে দেখো, মনে করি 7 বছর আগে এ এর বয়স ছিল 4x বছর, বি এর বয়স ছিল 5x বছর। এবার কি বলছে যে, এবার একবারে লিখে দিচ্ছি, ঠিক আছে, শর্তে। এবার দেখো এটা কি বলেছে, এই যে 7 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:6, তাহলে দেখো ভালো করে খেয়াল করো, 4x বছর আর হচ্ছে 5x বছর। ঠিক আছে, এটা কি, এই বয়সটা কি, এটা হচ্ছে 7 বছর আগের বয়স, তাহলে এখনের বয়স কত, এই 4x এর সঙ্গে যদি 7 যোগ করি এবং 5x এর সঙ্গে যদি 7 যোগ করি, সেটা হবে এখনের বয়স, যেহেতু 7 বছর আগে ওই বয়সটা ছিল। ঠিক আছে, আর এখন এবার কি বলেছে যে 7 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:6, তাহলে আবার একটা 7 যোগ হবে, এটা ছিল 7 বছর আগের, 7 যোগ করেছি তাই এটা হয়েছে এখনকার বয়স, এবং 7 বছর পরে তাহলে আবার একটা 7 যোগ হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে 5/6। তাহলে দেখো 4x প্লাস 14 বাই 5x প্লাস 14 সমান হচ্ছে 5/6, বা
এখান থেকে যাচ্ছে, ঠিক আছে। কোনাকুনি গুণ হবে, দেখো 6 4 24x প্লাস 6 14 84 সমান 5 5 25x প্লাস 5 14 70। এবার দেখো এক্সটাকে ওইদিকে নিয়ে চলে যাব, তাহলে 25x মাইনাস 24x সমান শুধু x, আর 70টাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে 84 মাইনাস 70, তাহলে কি হয়ে গেল x সমান হচ্ছে 14, ঠিক আছে। এবার দেখো অতএব এবার কি চেয়েছে, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত চেয়েছে। অতএব 5 বছর পরে এ এর বয়স, তাহলে দেখো 4x যেটা ধরেছিলাম সেটা তো 7 বছর আগের বয়স, তাহলে এখনকার বয়স কত, 4x প্লাস 7, আর 5 বছর পরের বয়স সঙ্গে আবার 5 যোগ হবে, এত বছর। তাহলে 4x x এর মান কত পেয়েছি 14, তাহলে 4 14 56 প্লাস 12 সমান কত 68 বছর। এটা হবে এর বয়স 5 বছর পরে। 5 বছর পরে বি এর বয়স সমান কত 5x প্লাস 7, এটা হচ্ছে এখনকার বয়স, প্লাস 5 এত বছর সমান হচ্ছে দেখো 5 14 কত 70 প্লাস 12 সমান হচ্ছে 82 বছর। ওকে, অতএব তাহলে কি লিখবো, অতএব এ এবং, যেখানে 5 বছর পর লিখি, ঠিক আছে, 5 বছর পর এ এবং বি এর বয়সের অনুপাত হবে, ঠিক আছে, এ এবং বি এর বয়সের অনুপাত হবে 68/82 সমান কত দেখো 2 34 38, 2 41 82 সমান 34:41, ঠিক আছে। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট, P invested rupees 4000 for 1 year. Q joined him with an investment of rupees 6000 after a few months. If at the end of 1 year the profits of P and Q is 4:3, then Q joined after how many months? ঠিক আছে, তাহলে দেখো P এর মূলধন সমান কত 4000 টাকা, কত দিনের জন্য খাটে 12 মাসের জন্য খাটে, ঠিক আছে, 12 মাসের জন্য খাটে। এবার কি বলছে, কিউ জয়েন করেছে 6000 টাকা নিয়ে আফটার এ ফিউ মান্থস। কিউ এর মূলধন কত 6000 টাকা, ধরি এক্স মাসের জন্য খাটে, ঠিক আছে। অতএব শর্তে তোমরা জানো যে লাভ সমান হচ্ছে কি মূলধন গুণ সময়, ঠিক আছে। তাহলে 4000 ইন্টু 12 বাই 6000 ইন্টু এক্স, এই অনুপাতেই প্রফিট ডিস্ট্রিবিউট হবে, তাহলে 4/3, ঠিক আছে। এটা শর্তে আমরা লিখতে পারি। দেখো এখানে 0 0 কেটে গেল, 6 2 12, তাহলে দেখো 4x সমান হচ্ছে 3 ইন্টু 8 বা x সমান 24/4 সমান হচ্ছে 6, ঠিক আছে। অতএব কিউ 6 মাসের জন্য বিনিয়োগ করেছিল, ঠিক আছে। পেয়ে গেলাম আমরা অ্যান্সার। নেক্সট দেখো, a vessel contains 18 liters of mixture of milk and water in the ratio 5:1. If 3 liters of milk is added to the vessel, then how much water should be added to the vessel
to have milk and water in the ratio 9:2. পাত্রটিতে 18 লিটারের পাত্রটিতে দুধ ও জলের অনুপাত সমান কত? 5:1 এবং 18 লিটার মিশ্রণ আছে। ঠিক আছে, অতএব দুধ আছে, কত আছে দুধ? না, 5/6 × 18 এত লিটার। ঠিক আছে, সেটা কত হবে? 6 × 3 = 18 আর 5 মানে 15 লিটার। এটা আছে দুধ। জল আছে কত? 1/6 × 18 লিটার সমান কত? না 3 লিটার। এটা আছে জল। ঠিক আছে, এবার কি বলছে যে হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড টু দ্য ভেসেল টু হ্যাভ মিল্ক অ্যান্ড ওয়াটার। আচ্ছা, যদি 3 লিটার আরও দুধ যোগ করা হয়, ঠিক আছে, তাহলে দেখো, যদি 3 লিটার দুধ যোগ করা হয় তাহলে দুধের পরিমাণ হবে সমান 15 + 3 সমান হচ্ছে কত? না 18 লিটার। ঠিক আছে, এটা দুধের পরিমাণ হবে। তাহলে শর্তে কি লিখতে পারি? দেখো, এবার তখন কি হবে? আচ্ছা, এখনো একটা লাইন লেখার আছে। 3 লিটার দুধ যোগ করতে হবে এবং কি বলছে যে হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড টু দ্য ভেসেল টু হ্যাভ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 9:2। ঠিক আছে, এবার আমরা কি করি? ধরি y লিটার জল যোগ করতে হবে যাতে দুধ ও জলের অনুপাত হয় 9:2। ঠিক আছে, শর্তে কি লিখতে পারি? এটা হচ্ছে দুধ, জল কত ছিল? 3 ছিল, y যোগ করেছি, তাহলে হয়ে গেল 9/2। শর্তে এটা লিখতে পারি, বা 3 × 9 = 27 প্লাস 9y সমান হচ্ছে 36, বা 9y সমান হচ্ছে 36 - 27 সমান হচ্ছে 9, বা y সমান 1। অতএব 1 লিটার জল যোগ করতে হবে, ঠিক আছে, যাতে করে দুধ ও জলের অনুপাতটা হয় 9:2। নেক্সট দেখো, দ্য স্পিড অফ বাস উইদাউট স্টপেজেস ইজ 40 কিমি/আওয়ার, উইথ স্টপেজেস ইজ 32 কিমি/আওয়ার। হাউ মেনি মিনিটস/আওয়ার ডাজ দ্য বাস স্টপ? এই অঙ্কটা ভালো করে খেয়াল করো। এই অঙ্কটা এসএসসির বিভিন্ন পরীক্ষাতে এসেছে। তোমরা ইতিমধ্যেই যে কটা প্রশ্ন করলে সবকটাই কিন্তু এসএসসির প্রিভিয়াস ইয়ারে এসেছে। কোনো অঙ্ক সিজিএল এর অঙ্ক, কোনো অঙ্ক সিএইচএসএল এর অঙ্ক, কোনো অঙ্ক সিপিওর অঙ্ক, প্রত্যেকটা অঙ্কই কিন্তু এসএসসির পিওয়াইকিউ অর্থাৎ যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন সেখান থেকে বাছাই করা। ঠিক আছে, যাতে করে তোমরা মিসলেনিয়াস পরীক্ষার মেন্সে আরো বেশি করে, আরো ভালোভাবে, আরো ভালো প্রবলেমের সঙ্গে পরিচিত হতে পারো, সেই কারণেই আমাদের এই প্রয়াস। ঠিক আছে, তাহলে দেখো, দ্য স্পিড অফ বাস উইদাউট স্টপেজ ইজ 40 কিমি/আওয়ার অ্যান্ড উইথ স্টপেজ ইজ 32 কিমি/আওয়ার। এবার কি বলছে যে হাউ মেনি মিনিটস/আওয়ার ডাজ দ্য বাস স্টপ? তাহলে দেখো, বিরতি ছাড়া
বাসের গতি সমান হচ্ছে কি না 40 কিমি পার আওয়ার। বিরতি সহ বাসের গতি সমান 32 কিমি পার আওয়ার। ঠিক আছে, অতএব বিরতি না থাকলে গতি কমে অর্থাৎ বিরতি থাকলে গতি কমে সমান হচ্ছে কত 40 মাইনাস 32 কিমি পার আওয়ার সমান হচ্ছে 8 কিমি পার আওয়ার। এটা হচ্ছে বিরতি না থাকলে গতি কমে। এখন এটার মানে কি 8 কিমি পার আওয়ার বিরতি থাকলে গতি কমে মানে 1 ঘন্টায় দূরত্ব কমে সমান হচ্ছে 8 কিমি। ঠিক আছে, অর্থাৎ যদি স্টপেজ না থাকে তাহলে 1 ঘন্টায়, স্টপেজ থাকলে 1 ঘন্টায় দূরত্ব কমে হচ্ছে 8 কিলোমিটার। আট কিমি, এই 8 কিমি দূরত্ব অতিক্রম করতে সময় লাগে। তোমরা জানো টি সমান কি ডি বাই ভি, যেহেতু ভি সমান ডি বাই টি তাহলে টি সমান ডি বাই ভি লিখতে পারি। তাহলে সময় লাগে সমান কি লিখবো ডিস্টেন্স বাই যে বেগ সেটা। তাহলে দেখো ডিস্টেন্স কত 8 কিলোমিটার, আর যে বেগ সেটা কি এই যে 40 কিলোমিটার পার আওয়ার গতি ছাড়া যেটা লাগে। ঠিক আছে, যখন যদি স্টপ বিরতি থাকে যদি তখন, তাহলে কত হবে এই 8 কিমি দূরত্ব অতিক্রম করতে সময় লাগে যদি বিরতি না থাকে তখন কত হবে দেখো 40 কিমি পার আওয়ার, আওয়ারটাকে কি করলাম মিনিট করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এটাকে 1 ঘন্টাটাকে সময় 60 মিনিট করে নিলাম। তাহলে 20 3 60, 20 2 40, 2 4 8 সমান হচ্ছে 12 মিনিট। ঠিক আছে, দেখো এখানে বিরতি আছে বলে গতি কমে যাচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। যদি বিরতি না থাকতো ঠিক আছে তাহলে এই 8 কিলোমিটার দূরত্বটা অতিক্রম করতে বাসের সময় লাগতো 12 মিনিট। ঠিক আছে, তাই বাসটি প্রতি 12 মিনিট অন্তর অন্তর থামে, যার কারণে এই 8 কিলোমিটার দূরত্বটা কম অতিক্রম করা হয় এবং সেক্ষেত্রে এই গতিটাও হয় 32 কিলোমিটার পার আওয়ার। এইভাবে রিভার্সেও তোমরা ভাবতে পারো। নেক্সট, অর্থাৎ আমাদের যে আজকের শেষ অঙ্ক সেটাতে চলে যায়। দেখো টু ট্রেন স্টার্ট অ্যাট দ্য সেম টাইম ফ্রম টু স্টেশনস অ্যান্ড প্রসিড টুয়ার্ডস ইচ আদার অ্যাট দ্য স্পিড অফ 40 কিমি পার আওয়ার অ্যান্ড 45 কিমি পার আওয়ার। মনে করো এ ট্রেন এ স্টেশন থেকে ছাড়ছে, বি ট্রেন এ স্টেশন থেকে ছাড়ছে। এ ট্রেন কততে যাচ্ছে 40 কিমি পার আওয়ার গতিবেগে, বি ট্রেন যাচ্ছে 45 কিমি পার আওয়ার এই গতিবেগে। এবার কি বলছে হোয়েন দে মিট ইট ইজ ফাউন্ড দ্যাট ওয়ান ট্রেন হ্যাজ ট্রাভেল 20 কিমি মোর দ্যান দ্য আদার। মনে করো এই পজিশনে, মনে করো এইরকম একটা পজিশনে এই সি পজিশনটা এসে তারা পরস্পর মিট করেছে। ঠিক আছে, দেখা যাচ্ছে যে এ ট্রেনটা যা দূরত্ব অতিক্রম করেছে যদি সেটা এক্স কিলোমিটার হয় তাহলে বি ট্রেনটা যা দূরত্ব অতিক্রম করেছে সেটাকে আমরা এক্স প্লাস 20 বলতে পারবো। ঠিক আছে, এইভাবে তাহলে অঙ্কটা আমরা সাজাই। দেখো মনে করি এ ট্রেনটি এক্স কিমি দূরত্ব অতিক্রম করেছে এবং বি ট্রেনটি এক্স প্লাস 20 কিলোমিটার দূরত্ব
অতিক্রম করেছে। ঠিক আছে, এটা লিখে রাখলাম। এ ট্রেনটা 40 কিমি/আওয়ার গতিবেগে চলে, বি ট্রেনটা 45 কিলোমিটার/আওয়ার গতিবেগে চলে। এবার দেখো, তাহলে তোমরা দেখেছো যে গতিবেগ সমান হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, তাহলে যদি এবার দেখো এইখানে প্রশ্নে তোমরা একটা জিনিস খেয়াল করো, প্রশ্নে কি বলেছে যে two trains start at the same time from two stations and proceed towards each other at the speed of এত, when they meet it is found that they have traveled 20 কিমি more than the other। ঠিক আছে, টাইমটা যেহেতু সেম আছে তাহলে আমরা কিন্তু এটা লিখতে পারি। ঠিক আছে, যে এক্স যে দূরত্বটা অতিক্রম করেছে, দেখো এখানে টাইমটাকে কি লিখতে পারি, টাইম সমান ডি বাই ভি। ঠিক আছে, তাহলে এক্স বাই এ ট্রেনটা এক্স কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে 40 কিলোমিটার/আওয়ার গতিবেগে, আর বি ট্রেনটা এক্স প্লাস 20 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে কত কিলোমিটার গতিবেগে? দেখো 45 কিলোমিটার/আওয়ার গতিবেগে। ঠিক আছে, তাহলে দেখো এটাকে লিখতে পারি 45 কিলোমিটার/আওয়ার। তাহলে এই যে দুটো টাইম সমান, এটা হচ্ছে আমাদের শর্তে, বা 5×8 = 40, 5×9 = 45, বা 9x সমান হচ্ছে কত না 8x প্লাস 160, বা x সমান হচ্ছে 160। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নে কি বলা ছিল যে ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু স্টেশনস। এবার দেখো এ যে ট্রেনটি সে হচ্ছে 160 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে, বি ট্রেনটি তার থেকে 20 কিলোমিটার, অর্থাৎ 160 প্লাস 20, মোট কত দূরত্ব? তাহলে এ আর বি স্টেশনের মধ্যে কত দূরত্ব? 160 প্লাস 160 প্লাস 20, অতএব মোট দূরত্ব সমান 160 প্লাস 160 প্লাস 20 সমান হচ্ছে কত? 320 প্লাস 20, 340 কিলোমিটার। এটা হচ্ছে মোট দূরত্ব। ওকে, তাহলে আমরা আমাদের 10টা অঙ্কের যে প্র্যাকটিস সেট সেটা শেষ করলাম। আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো। যদি কোনো কোয়ারি থাকে বা যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানিও, এবং এই সমস্ত যে প্র্যাকটিস সেটগুলো হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে যোগদান করো। তোমাদের ডেসক্রিপশনেও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়াও আমাদের চ্যানেলে পিএসসি মিসলেনিয়াস মেন্স সংক্রান্ত যে সমস্ত ভিডিও আপলোড হয়েছে সেগুলোও গিয়ে দেখে নিও। ডেসক্রিপটিভ জিএস, ইংলিশ প্রেসি রাইটিং, ইংলিশ রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন সমস্ত ভিডিওই কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো।